Hello students, welcome to online classes of MICS Education. সরকারি চাকরির প্রস্তুতির জন্য অন্যতম সেরা প্রতিষ্ঠান। এখানে আপনারা WBCS, রেলওয়ে, পিএসসি, এসএসসি, স্কুল সার্ভিস কমিশন, ডিফেন্স এবং অন্যান্য যে কোনো ধরনের রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের চাকরির জন্য প্রস্তুতি নিতে পারেন ইংরেজি এবং বাংলা উভয় মাধ্যমেই। অভিজ্ঞ শিক্ষকের দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া প্রতি সপ্তাহে অনলাইন মক টেস্ট এবং প্রতি মাসে মাসিক মক টেস্টের মাধ্যমে আমরা ছাত্রদের সার্বিক মূল্যায়ন করে থাকি। এছাড়া সমস্ত ক্লাসের স্টাডি মেটেরিয়াল আমরা স্টুডেন্টদের পিডিএফ হিসেবেও প্রোভাইড করে থাকি। সমস্ত লাইভ ক্লাসের রেকর্ডিং দেওয়া হয়। তাহলে আজকেই যোগাযোগ করুন আমাদের সাথে নিচে দেওয়া নাম্বারগুলিতে এবং সরকারি চাকরির প্রস্তুতির জন্য নিজেকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যান। ধন্যবাদ। দেখো, তো আগের ক্লাসে আমরা শেষ করেছিলাম প্রেসিডেন্টকে নিয়ে আমাদের এমসিকিউ হয়েছিল। ওকে, আজকে আমরা ভারতের যে কেন্দ্রীয় মন্ত্রিসভা তার রিয়েল হেড সম্পর্কে পড়ব। রিয়েল হেড আমরা বলেছিলাম একটা হয় এক্সিকিউটিভ হেড, যেটাকে আমরা রাষ্ট্রপতি বলে থাকি, কিন্তু রিয়েল হেড হয়ে থাকে কে? প্রধানমন্ত্রী, এবং তার অবস্থিত যে মন্ত্রী পরিষদ রয়েছে তাকে আমরা রিয়েল হেড বলে থাকি। ওকে, অর্থাৎ প্রধান ক্ষমতা কিন্তু রাষ্ট্রপতি ভোগ করে থাকে। তাহলে ভারতের কেন্দ্রীয় শাসন বিভাগ আমাদের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং মন্ত্রিসভা নিয়ে গঠিত। তার মধ্যে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি সম্পর্কে আমরা পড়েছি। এখন আমরা পড়ব প্রধানমন্ত্রী এবং তার নেতৃত্বে গঠিত হওয়া মন্ত্রিসভা সম্পর্কে। তো গণতান্ত্রিক ক্ষেত্রে দেখো, বলেছিলাম যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচালিত মন্ত্রী যে পরিষদ হয়ে থাকে সেই কি করে? রাষ্ট্রপতির নামে যাবতীয় শাসন কার্য পরিচালনা করে থাকে। আমি কথাটা আগেই বলেছিলাম যে যদি কোনো সময় বিয়ে বাড়ি হয়ে থাকে দাদুর নামে কার্ড করা হয়, কিন্তু অরিজিনাল কাজ করে থাকে কে? আমার বাবা করে। বলা হয় যে শাসনটা রাষ্ট্রপতি করছে, পরামর্শটা মন্ত্রিসভা দিচ্ছে, কিন্তু মন্ত্রিসভা ডাইরেক্টলি কিন্তু রাষ্ট্রপতিকে কখনো পরামর্শ দিতে পারেন না। অর্থাৎ কেন্দ্রীয় বিভাগে তারা পরামর্শগুলো দিয়ে থাকে প্রধানমন্ত্রীর মাধ্যমে, নিজেরা কিন্তু সরাসরি রাষ্ট্রপতিকে কখনো পরামর্শ দিতে পারেন না। এবার সেই সম্পর্কে আমরা পড়বো প্রধান সম্পর্কে। প্রধান আমরা পড়বো পড়তে গিয়ে আমরা যেটা প্রথমে ডিসকাস করব, প্রধানমন্ত্রীর যে এই ব্যবস্থাটা এটা নেওয়া হয়েছে কোথায়? এটা নেওয়া হয়েছে ব্রিটিশ সংসদীয় বা মন্ত্রিসভা পরিচালিত শাসন ব্যবস্থা অনুকরণ করে ভারতের সংসদীয় শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়েছে। অর্থাৎ যে ব্রিটেনের কনস্টিটিউশন রয়েছে, আমরা জানি আমাদের যে ব্রিটেন বা ইংল্যান্ডের কনস্টিটিউশনের উপর ভিত্তি করে ভারতের সংসদীয় শাসন ব্যবস্থা পরিচালিত হয়ে থাকে। আমরা অলরেডি জানি সংসদীয় শাসন ব্যবস্থা টেকেন ফ্রম ইউনাইটেড কিংডম। তো ভারতীয় সংসদীয় শাসন ব্যবস্থায় বললাম যে দু ধরনের শাসক প্রধান বা শাসক আমাদের থাকে। তার মধ্যে ফার্স্ট হচ্ছে কি রাষ্ট্রপতি, আমাদের প্রেসিডেন্ট থাকে, যাকে আমরা নিয়মতান্ত্রিক প্রধান বলে থাকি। অর্থাৎ নমিনাল এক্সিকিউটিভ হেড আমরা বলে থাকি কাকে? রাষ্ট্রপতিকে আমরা বলে থাকি। অর্থাৎ নাম সর্বস্ব শাসক বা নমিনাল এক্সিকিউটিভ হেড আমরা বলে থাকি কাকে? রাষ্ট্রপতিকে আমরা বলে থাকি। আর প্রধানমন্ত্রীকে আমরা বলে থাকি রিয়েল এক্সিকিউটিভ অথরিটি। তাহলে আমরা এটা অলরেডি পড়েছি, নিয়মতান্ত্রিক শাসক এবং প্রকৃত শাসক কাকে বলা হয় সেটা সম্পর্কে আমরা অলরেডি জেনেছি।
সেই জন্য প্রধান রাষ্ট্রপতিকে বলা হয় নমিনাল এক্সিকিউটিভ, রাষ্ট্রপতিকে বলা হয় নমিনাল এক্সিকিউটিভ অথরিটি, আর প্রধানমন্ত্রীকে বলা হয় রিয়েল এক্সিকিউটিভ অথরিটি। অর্থাৎ নিয়মতান্ত্রিক প্রধান এবং প্রধানমন্ত্রীকে বলা হয় প্রকৃত শাসক বা রিয়েল এক্সিকিউটিভ হেড। এবং প্রধানমন্ত্রীকে কেন্দ্র করেই সরকারের যাবতীয় কার্যাবলী সেগুলোকে বাস্তবায়িত করা হয়ে থাকে। এবার এই যে প্রধানমন্ত্রীর কথা বলা হচ্ছে, এই প্রধানমন্ত্রী অ্যাপয়েন্ট হয় কিভাবে, প্রধানমন্ত্রীর অ্যাপয়েন্টমেন্ট বা প্রধানমন্ত্রী কিভাবে তার অ্যাপয়েন্টমেন্ট হয়ে থাকে। প্রধানমন্ত্রী কে অ্যাপয়েন্টমেন্টের যে ধারা রয়েছে সেটা হচ্ছে 75। প্রধানমন্ত্রীকে অ্যাপয়েন্ট করার ধারা 75 নম্বর ধারা অনুযায়ী প্রধানমন্ত্রীকে আমরা অ্যাপয়েন্ট করে থাকে কে, রাষ্ট্রপতি। কিভাবে? রাষ্ট্রপতিকে যাকে খুশি তাকে প্রধানমন্ত্রী নিয়োগ করতে পারে না, পারে, তখন সেটাও কন্ডিশন আছে তার উপর। কিন্তু যখন প্রধানমন্ত্রীকে কিভাবে নিয়োগ করা হয়, যে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরে লোকসভায় যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, সংখ্যাগরিষ্ঠ মানে যেটাকে মেজরিটি বলা হয়, যে মেজরিটি যে বলা হয়, যে মেজরিটি ভোট যদি কোনো দল পেয়ে থাকে লোকসভায়, তখন সেই দলের নেতা বা নেত্রীকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেন। মানে এখানে কিছু জিনিস ফ্যাক্টর থাকে, যে সেই ব্যক্তিকে কিন্তু জয়ী প্রার্থী হতে হবে। এবার সে যদি জয়ী প্রার্থী না হয় তাহলেও হবে, সে যদি ভোটে নাও দাঁড়ায় তাহলেও হতে পারে, বা ভোটে দাঁড়িয়ে হেরে গিয়েছিল তাহলেও সে রাষ্ট্রপতি আমাদের প্রধানমন্ত্রী হতে পারে। কিন্তু তার ক্ষেত্রে কিছু লিমিটেশন থাকে, তাকে 6 মাসের মধ্যে আবার ইলেক্টেড হয়ে হতে হবে। এই জন্য যখন 1966 সালে আমাদের লাল বাহাদুর শাস্ত্রী যখন মারা গেলেন, তখন জওহরলাল নেহেরুর মেয়ে ইন্দিরা গান্ধী তিনি কি করেছিলেন, যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন তখন তিনি কিন্তু রাজ্যসভার সদস্য ছিলেন। তিনি কিন্তু লোকসভার সদস্য ছিলেন না, তিনি রাজ্যসভার সদস্য হিসেবে তিনি ছিলেন। সেখান থেকে তিনি রাজ্যসভার সদস্য পদ ত্যাগ করে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন। এরপর 1996 সালে দেবগৌড়া এবং 2004 সালে মনমোহন সিং দুজনেই কিন্তু রাজ্যসভার সদস্য ছিলেন, রাজ্যসভার সদস্য থেকে প্রধানমন্ত্রী হয়েছিলেন। এবং সংবিধানের নির্দেশিত আছে যে প্রধানমন্ত্রীকে যে কোনো একটি কক্ষের লোকসভা বা রাজ্যসভার সদস্য তাকে হতে হবে। এটা কিন্তু আমাদের প্রথমে সংবিধানের নির্দেশ দেওয়া রয়েছে, অর্থাৎ তাকে আইদার লোকসভা বা রাজ্যসভার যে কোনো একটা মেম্বার তাকে হতে হবে। তো অবশ্য আইনসভার কোনো কক্ষের সদস্য না হয়েও কেউ প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হতে পারে। সেটার এক্সাম্পল কি রয়েছে, যে যদি কোনো কক্ষেরই সদস্য না হন তাহলেও কিন্তু সে প্রধানমন্ত্রী হতে পারে। সেটা কবে হলো? 1997-এ একটা কেস হয়েছিল, যেখানে সুপ্রিম কোর্টের রায় অনুসারে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী যদি লোকসভা বা রাজ্যসভার সদস্য না হয় তাকে 6 মাসের মধ্যে আইনসভার সদস্য পদ গ্রহণ করতে হবে। এবং এটা 1984, এটা কিন্তু অলরেডি 1984-তে এটা হয়ে গেছিল। যখন ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে, ইন্দিরা গান্ধীর যখন মৃত্যু হলো, তখন কিন্তু তার ছেলে যে রাজীব গান্ধীকে ভারত প্রধানমন্ত্রী যখন নিযুক্ত করা হয়েছিল, তখন কিন্তু এই ঘটনাটা ঘটেছিল। কিন্তু তখন এই আইনটা ছিল না, এবং কংগ্রেস পার্টি যখন রুলে ছিল সেই কারণে এটাকে নিয়ে তখন কেস হয়নি। এখানে কেসটা কিন্তু পরে হয়েছে, এবং সেখানে 1997 এর কেস অনুযায়ী বলে দেওয়া হয়েছে যে এটাকে ভ্যালিড করা হয়েছে। কিন্তু ঘটনাটা ঘটেছিল 1984-এ, যখন ইন্দিরা গান্ধীর ডেথের পরে রাজীব গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়। এবার কোনো দলই যদি, এটা বিশেষ একটা পয়েন্ট, যদি কোনো দল মেজরিটি গ্রহণ করতে না পারে, অর্থাৎ ভোট হলো 3টে পার্টির মধ্যে, আমি বলেছিলাম যে কোনো পার্টি যদি কোনো জোট যদি সংখ্যাগরিষ্ঠ অর্জন করতে অসমর্থ হলে, বা কেউই নিজেরা জোট গঠন করতে চাইছে না, তখন কি করতে পারে? রাষ্ট্রপতি নিজের পছন্দ মতো কাউকে প্রধানমন্ত্রী পদে বসাতে পারে। যেটা হয়েছিল 1991-এ। 1991 সালে লোকসভা নির্বাচন যখন হয়েছিল, তখন কোন দলই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। তখন কি হলো? আমাদের রাষ্ট্রপতি ছিলেন আর ভেঙ্কটরমন, যিনি ভারতের সবচেয়ে প্রবীণতম, সবচেয়ে বয়স্ক রাষ্ট্রপতি ছিলেন। তিনি কি করলেন? পিভি নরসিম্হা রাওকে, সাউথ ইন্ডিয়া বা দক্ষিণ ভারতের
পিভি নরসিম্হা রাওকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করলেন এবং তারপর পিভি নরসিম্হা রায়ের অবদান ভারতের ইতিহাসে মানে বা ইন্ডিয়ান কনস্টিটিউশনে কি রয়েছে সেটা আমাদের কাছে অজানা নয়। ওকে, এবার যেটা আমাদের জানতে হবে যে রাষ্ট্রপতি হতে গেলে তাকে কি কি যোগ্যতা সম্পন্ন হতে হবে, অর্থাৎ তার কি কি কোয়ালিফিকেশন দরকার, কোয়ালিফিকেশন থাকলে সে রাষ্ট্রপতি হবে সেটা আমাদের জানতে হবে। তার কি কি কোয়ালিফিকেশন আমাদের ম্যান্ডেটরি প্রয়োজন রয়েছে। নাম্বার ওয়ান, তাকে কি হবে, পদপ্রার্থী ব্যক্তিকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। ব্যক্তির বয়স, যেটা আমাদের প্রচুর জানতে চায়, ব্যক্তির বয়স ন্যূনতম 25 বছর হতে হবে, অর্থাৎ মিনিমাম 25, এজ অফ 25 না হলে সে কিন্তু রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পদপ্রার্থী হতে পারবেন না। অর্থাৎ তার বয়স হতে হবে ন্যূনতম 25 বছর, তাকে বয়স হতে হবে এবং তাকে সংসদের যে কোনো কক্ষের সদস্য হতে হবে। আর যদি কক্ষের সদস্য না হয় তাকে ইলেক্টেড হয়ে সেই সদস্য হতে হবে, মানে সে নিযুক্ত হয়ে গেল, তারপরে 6 মাসের মধ্যে ইলেকশন করে বা যে কোনো উপনির্বাচন করে তাকে আমাদের সংসদের সদস্য পদ দিতে হবে। ওকে, সেকেন্ড। ওকে, নেক্সট দেখো যেটা আমাদের, হ্যাঁ বলো বলো। বলছি যে ওই আপনি এক্ষুনি বললেন না যে কোনো পার্টিরই যদি মেজরিটি না থাকে তাহলে রাষ্ট্রপতি নিজের ইচ্ছা মতো কোনো ব্যক্তিকে মানে চয়েস করতে পারে। ওটা মেবি মানে লার্জেস্ট পার্টি যেটা হবে সেটারই কোনো লিডারকে বোধহয় প্রধানমন্ত্রী করতে পারে, এরকম আমি আমি দেখেছি কিন্তু। আমি বলে দিচ্ছি কি ব্যাপারটা হয়েছে। রিসেন্ট গোয়াতে এই ব্যাপারটা হয়েছে, ঠিক আছে? গোয়াতেও এই ব্যাপারটা হয়েছে। কি হয়েছে গোয়াতে এই ব্যাপারটা, বিজেপি দাঁড়িয়েছিল, কংগ্রেস ছিল এবং ওখানের আরো একটা কোন একটা পার্টি ছিল, যাই হোক সেটা মনে নেই। মোটামুটি এই এই সিটের মধ্যে যখন ভোট হয়েছে, হান্ড্রেডটা বা 100টা সিটের উপর যখন ভোট হয়েছে, বিজেপি সাপোজ পেয়েছে 20টা ভোট, কংগ্রেস সেই জায়গায় পেয়েছে 45টা ভোট, ধরে নাও, ঠিক আছে? এবং আর অন্য অন্য যে পার্টিটা রয়েছে, তাহলে কত বাকি রয়েছে? আহ, কত হচ্ছে, 65, মানে আর 35 রয়েছে, তাই তো? তাহলে এই রকম একটা ডিস্ট্রিবিউশন হলো। তাই দেখো কেউ কিন্তু 51% ভোট পায়নি। তাহলে এখান থেকে রাষ্ট্রপতি কাকে চুজ করবে, তোমার কি মনে হয়? এখান কংগ্রেসকে। না, এখান থেকে এখানে রাষ্ট্রপতি যাকে খুশি চুজ করতে পারে। বিজেপি স্যার যে এখানে কি ওই 20টা ত্রিশঙ্কু পার্লামেন্ট হয়ে যাবে, দুটো পার্টি একটা জয়েন্ট হয়ে জোট গঠন করে তারপরে যদি গঠন পার্লামেন্ট? করে, যদি কংগ্রেস বিজেপি জোট গঠন করে বা এই সি আর ও জোট গঠন করে, তাহলে ত্রিশঙ্কু হবে। যদি বলছে, কেউ বলছে না কেউই জয়েন করব না, তখন রাষ্ট্রপতি যে আছে, যে সবচেয়ে কম পেয়েছে তাকেও নিতে পারে, যে সবচেয়ে বেশি রয়েছে তাকেও নিতে পারে, যে মাঝে রয়েছে তাকেও নিতে পারে। এটা কিন্তু রাষ্ট্রপতির পাওয়ারই রয়েছে। এই কারণে গোয়াতে ইলেকশনের সময় বিজেপি কিন্তু কম ভোট পেয়েছিল, কিন্তু কংগ্রেস কিন্তু বেশি ভোট পেয়েছিল, কিন্তু তবুও যেহেতু আমাদের রাষ্ট্রপতি বিজেপি থেকে রয়েছে, তাহলে সে অবশ্যই বিজেপিকে কল করবে। সেই জন্য বিজেপিকে কল করে গোয়াতে বিজেপি গভর্নমেন্ট তৈরি হয়ে গেছে এবং এটা কনস্টিটিউশন অনুযায়ী রয়েছে, সেই জন্য সুপ্রিম কোর্টে এটার উপর কোনো কেস নেয়নি। এবার বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ওকে, এই কথাটা বলবো, এই ব্যাপারটা হয়েছে। তোমার তোমার কোশ্চেন এটা ছিল। ওকে, আচ্ছা, এবার দেখো রাষ্ট্রপতির যে মেয়াদ বা টার্ম রয়েছে সেটা কিন্তু 5 বছর, অর্থাৎ 5 বছরের জন্য কোনো ব্যক্তি রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হতে পারে। এবার তারপরে যদি 5 বছর, তবে তার মেয়াদ শেষ হওয়ার আগে সে চাইলে কিন্তু পদত্যাগ করতে পারে। স্বেচ্ছায় যদি তিনি চান তাহলে কিন্তু পদত্যাগ পত্র বা ইমপিচমেন্ট তিনি কিন্তু নিজের পদত্যাগ পত্র রেজিগনেশন লেটার সে দিতে পারে। পদত্যাগ পত্র কাকে দেবে? প্রধানমন্ত্রী যার দ্বারা অ্যাপয়েন্ট হবে তাকে দেবে, অর্থাৎ রাষ্ট্রপতিকে তার পদত্যাগ পত্র পেশ করবে। এছাড়া যদি লোকসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন হারালে, যে কথাটা আমি বললাম যে ত্রিশঙ্কু সরকার গঠিত হলো, এবার কোন একটা বিল নিয়ে সেই দুটো পার্টির মধ্যে যদি মতবিরোধ দেখা দেয়,
তখন যে কোনো পার্টি একটা সমর্থন যদি তুলে নেয়, তখন লোকসভা সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন হারাবে। অর্থাৎ তখন কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগেই প্রধানমন্ত্রী বা মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে। বুঝা গেছে? আর এটা যদি বুঝতে না পারো বলো, তাহলে আমি একটা এক্সাম্পল দিয়ে বলবো। যদি কারো এটা বুঝতে না পারো বলো, আমি এক্সাম্পল দিয়ে বলবো। স্যার একটু বলে দিন। ওকে, দেখো, এটা আমি আগেও বলেছি, আমি আরেকবার তাও তবুও বলছি, এই কারণেই জিজ্ঞেস করলাম। যে সাপোজ এই যে ভোটটা হলো, যে সাপোজ এখান থেকে বিজেপি, কংগ্রেস এবং আরেকটা পার্টি এরকম ভাবে তৈরি হলো। বিজেপি এখান থেকে 20টা সিট নিল, কংগ্রেস এখান থেকে 40টা সিট নিল, আর এখান থেকে 40টা সিট নিল। কেউ সরকার গঠন করতে পারলো না, তখন কি হলো, বিজেপি আর কংগ্রেস এখান থেকে জোট গঠন করে সরকার তৈরি করলো। ব্যাস, কোনো অসুবিধা নেই। এবং এখান থেকে কংগ্রেস থেকে আমাদের রাহুল গান্ধীকে, যাই হোক, পড়াশোনাতেই আমরা রাহুল গান্ধীকে পিএম বানিয়ে দিই, এমনি তো হতে পারবে না, যাই হোক ক্লাসের মাধ্যমে একটু বানিয়ে দিই আর কি। তো রাহুল গান্ধীকে পিএম করে দিল, তাই তো। এবার রাহুল গান্ধীকে যখন পিএম করলো, সে তো পিএম হয়ে একটু নিজেকে একটু বিশাল কিছু মনে করলো। সে তখন কি করলো, বললো আমি একটা এরকম নতুন একটা বিল আনবো। পাগলের মাথায় পাগলের মতো বিল দেবে। বিজেপি বলছে না, আমি এই বিলটাকে সমর্থন করছি না। কংগ্রেস বলছে না, আমার আবার পুনঃ ইলেকশন হবে। বোঝা গেছে প্রত্যেকে? না শোনা কিছু শোনাই যায়নি, বলো বলো, মাঝখানে শোনাই যায়নি। কোনখানটা শুনতে পাওনি বলো? 40টা সিট আছে। আচ্ছা 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 আচ্ছা, ওকে ওকে, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, আমি রিপিট করে দিচ্ছি। সরি, নেটওয়ার্কের হয়তো প্রবলেম ছিল, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। যে একটা নির্বাচন হলো, নির্বাচনের ফলে বিজেপি সেখানে 20টা সিট পেল, কংগ্রেস সেখানে 40টা সিট পেল। দুজনে এখন জোট গঠন করলো, যেহেতু কংগ্রেসের সিট বেশি আছে, বললো ঠিক আছে, কংগ্রেস বললো আমি কিন্তু পিএম দেবো। ঠিক আছে, পিএম দাও। পিএম কাকে দিল? রাজীব গান্ধীকে দিল। ভালো কথা, রাজীব গান্ধী পিএম হলো। তা পিএম হয়ে সে বলছে যে, আমি একটা বিল পাস করব, যার মাধ্যমে সবার অ্যাকাউন্টে 10 কোটি টাকা করে দিয়ে দেবো। এটা মোটামুটি কিছু একটা বললো আর কি, মানে এরকম কোন একটা বিল। বিজেপি বলছে না, এসব তো হবে না, এরকম তো করা সম্ভব নয়। তো তখন কংগ্রেস বলছে, যে রাহুল গান্ধী বলছে যে, আমি পিএম আছি, আমি যা খুশি তাই করতে পারি, আমি টাকা দেবো। বিজেপি বলছে ঠিক আছে, এতই যদি ইচ্ছে, তাহলে ঠিক আছে, আমি আমার সমর্থনটা তুলে নিচ্ছি। যখনই বিজেপি তার সমর্থনটা তুলে নিল, তখন দেখো কংগ্রেসের কাছে 40টা সিট রয়েছে। তাহলে সে তো লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা আর পাচ্ছে না। তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু লোকসভা থেকে রাজীব গান্ধীকে কিন্তু পদত্যাগ করতে হবে। সে কিন্তু আর বিল পাস করা দূরের কথা, দলটাই বা সরকারটাই পুরো ভেঙে গেল। আবার নতুন করে লোকসভা ইলেকশন করতে হবে। বোঝা গেছে প্রত্যেকের? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, তাহলে এই কথাটাই বলেছি, যদি সংখ্যাগরিষ্ঠের সমর্থনটা হারিয়ে ফেলে বা হারিয়ে যায়, তখন কিন্তু পদত্যাগ করতে বাধ্য থাকে। এবার দেখো, আমরা রাষ্ট্রপতির কার্যাবলী সম্পর্কে আমরা কিছু জানবো, সরি, প্রধানমন্ত্রীর কার্যাবলী সম্পর্কে আমরা কিছু জানবো, যে প্রধানমন্ত্রী কি কি কাজ করে থাকে। এত একটা গুরুত্বপূর্ণ একটা পদ, তাহলে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ অনেক কাজ থাকবে। সেই কাজগুলো কি কি, সেগুলো সম্পর্কে আমরা একটু ডিসকাস করব। তাহলে কার্যাবলীর মধ্যে সংসদীয় শাসন ব্যবস্থার প্রধানমন্ত্রী হচ্ছেন প্রকৃত শাসক। তাহলে রিয়েল হেড কে হচ্ছে? প্রধানমন্ত্রী। এবং তার নেতৃত্বে অবস্থিত ক্যাবিনেট এবং মন্ত্রিসভা। ক্যাবিনেট থাকে, ক্যাবিনেট মানে যাদের কাছে গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট থাকে তাদেরকে ক্যাবিনেট বলে। আমরা পরে ডিসকাস করব ক্যাবিনেট কি, কিচেন ক্যাবিনেট কি, মিনিস্টার কত ধরনের হয়, আমরা ডিসকাস করব। তাহলে তার নেতৃত্বে যে ক্যাবিনেট বা মন্ত্রিসভা রয়েছে, তারা তাদের শাসন কার্য পরিচালনা করে। পদাধিকার বলে রাষ্ট্রপতি হলেন ক্যাবিনেটের মুখ্য নেতা বা প্রশাসক। এই পদাধিকার বলে কথাটাকে ইংলিশে কি বলা হয় বলেছিলাম, মনে আছে? এক্স অফিসিও। এক্স অফিসিও, বা ভেরি এক্স অফিসিও বলা হয়। তাহলে ক্যাবিনেটের যে হেড হবে, সে বাই ডিফল্ট প্রধানমন্ত্রী হয়ে যাবে। এবং একই সাথে তাকে
ভারতীয় জনগণ বা সর্বসাধারণের নেতা বলা হয়। এটা কিন্তু আমাদের এমসিকিউতে বলা হয়, নিচের কোন পদাধিকার ব্যক্তিকে ভারতের জনগণের বা সর্বসাধারণের নেতা বলা হয়? অপশনে রাষ্ট্রপতি থাকবে, প্রধানমন্ত্রী থাকবে, উপরাষ্ট্রপতি থাকবে, বা যে কোনো রাজ্যপাল এরকম থাকবে। ভারতীয় জনগণ বা সর্বসাধারণের নেতা প্রধানমন্ত্রীকে বলা হয়। প্রধানমন্ত্রী কি করে? রাষ্ট্রপতির পরামর্শদাতা রূপে কাজ করে, অর্থাৎ সে কিন্তু রাষ্ট্রপতিকে সমস্ত বিষয়ে পরামর্শ দেবেন এই হিসেবে কিন্তু কাজ করে, এবং প্রধানমন্ত্রীর পরামর্শ অনুসারে রাষ্ট্রপতি তার সকল দায়িত্ব পালন করে। অর্থাৎ কিন্তু রাষ্ট্রপতি কিন্তু নিজের ইচ্ছে কোনো কিছু করতে পারেন না, তাকে কিন্তু প্রধানমন্ত্রীর লিখিত অনুমোদন প্রয়োজন হয়। প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভা, যেটা রয়েছে আমাদের ৭৪ নাম্বার ধারা অনুসারে। এছাড়া রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আর কি করে? যে দেশের পররাষ্ট্র নীতি সংক্রান্ত বিষয়গুলি আলোচনা করে থাকে। পররাষ্ট্র বলতে অন্য দেশের, বিদেশি দেশের সাথে কি কি নীতিগুলো পালন করতে হবে সেই সংক্রান্ত নীতি নির্ধারণ করে, এবং প্রয়োজন অনুসারে তিনি অগ্রাধিকার বা কৌশল পরিবর্তনের নির্দেশ দিয়ে থাকেন, যেগুলোকে আমাদের যে ফরওয়ার্ড পলিসি বলা হয়, যে অগ্রাধিকার নীতি, যে আমি কোন জিনিসটাকে গুরুত্ব দেব, বিদেশ থেকে ইনভেস্টমেন্টটাকে গুরুত্ব দেব না দেশের মধ্যে ডেভেলপমেন্টটাকে গুরুত্ব দেব, সেটার নির্দেশ বা সেটার সিদ্ধান্ত কিন্তু প্রধানমন্ত্রী নিয়ে থাকেন। এছাড়া রাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ়করণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণও প্রধানমন্ত্রীর দায়িত্ব, যে আমাদের যে ডিফেন্স সেটা যাতে স্ট্রং হয়ে থাকে সেই জন্য তার দায়িত্ব, প্রধানমন্ত্রীর দায়িত্ব থাকে। এছাড়া তিনি জাতীয় ঐক্য এবং সংহতি রক্ষার উদ্দেশ্যে বিশেষ ব্যবস্থা নিয়ে থাকেন। যে আমাদের রাষ্ট্রে তো বিভিন্ন ধর্মের, বিভিন্ন জাতির, বিভিন্ন ভাষার লোক বসবাস করে, তো তাদের মধ্যে যেন ঐক্য এবং সংহতি থাকে সেটা তিনি কিন্তু লক্ষ্য করা তার একটা গুরুত্বপূর্ণ কাজ হয়ে থাকে। এছাড়া বলেছি এটা যে পররাষ্ট্র বিষয়ক নীতি প্রবর্তন এবং সেগুলি পরিবর্তন তিনি করে থাকেন। বললাম তো, দুবার একই কথা হয়ে গেছে। আচ্ছা, সরি। এটা মন্ত্রিসভার বিভিন্ন কার্যাবলীর মধ্যে সময় সাধন এবং প্রয়োজন মনে করলে অযোগ্য ব্যক্তিকে মন্ত্রীকে পদত্যাগের পরামর্শ দিতে পারেন রাষ্ট্রপতি। অর্থাৎ মন্ত্রিসভার বিভিন্ন মিনিস্টারের হাতে তো বিভিন্ন পাওয়ার থাকে, কারো হাতে অর্থ, কারো হাতে এডুকেশন, তাহলে তাদের মধ্যে যারা যাতে সঠিকভাবে কাজ করে সেটা থেকে লক্ষ্য রাখতে হবে, এবং কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি মনে হয় এই ব্যক্তিটা এলিজিবল নয় বা এই ব্যক্তিটা ঠিকঠাক কাজ করছে না, তাকে কিন্তু প্রধানমন্ত্রী যে কোনো সময় সরিয়ে দিতে পারে। প্রধানমন্ত্রী পদাধিকার বলে পরিকল্পনা কমিশন, যে প্ল্যানিং কমিটি, তার সভাপতি হয়ে থাকেন, এক্স অফিসিও হয়ে থাকে। বর্তমানে দেখো পরিকল্পনা কমিশনের পরিবর্তে চালু করা হয়েছে নীতি আয়োগ। আমরা অলরেডি জানি 2014 সালের 31শে ডিসেম্বর নীতি আয়োগ, আমাদের পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিটিকে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়, এবং সেখানে বন্ধ করে 2015 সালের 1 জানুয়ারি থেকে নীতি আয়োগ গঠন করা হয়। আমরা ভালো করেই জানি যে একটা নতুন সংস্থা গঠন করা হয়, যেটা হচ্ছে 2015 সালের 1 জানুয়ারি থেকে এটাকে কার্যকর বা অ্যাক্টিভ করা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী কি হয়? প্রধানমন্ত্রী আমাদের ন্যাশনাল ডিফেন্স ডেভেলপমেন্ট কাউন্সিল, এনডিসি, আমরা জানি জাতীয় উন্নয়ন পর্ষদ, ডেভেলপমেন্ট কাউন্সিল, জাতীয় উন্নয়ন পর্ষদ, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, এনডিসি। এছাড়া ন্যাশনাল ওয়াটার কাউন্সিল, জাতীয় জল, আমাদের জলের যে কাউন্সিল থাকে ওয়াটার কাউন্সিল, এনডব্লিউসি। ন্যাশনাল ইন্টিগ্রেটেড কাউন্সিল এবং ইন্টার স্টেট কাউন্সিল, আইএসসি চেয়ারম্যান হয়ে থাকেন তার পদাধিকার বলে। এক্স অফিসিও হিসাবে যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী থাকে, এগুলো কিন্তু এক্স অফিসিও হিসাবে এর চেয়ারম্যান হয়ে থাকেন প্রধানমন্ত্রী নিজে। এরকম নীতি আয়োগে এক্স অফিসিও হয়ে থাকেন তিনি, সেরকম ভাবে এনডিসি, এনডব্লিউসি, ন্যাশনাল এনআইসি এবং আইএসসি সবগুলোরই কিন্তু এক্স অফিসিও চেয়ারম্যান হয়ে থাকেন প্রধানমন্ত্রী নিজে। এবার দেখো, এবার আমরা একটা খুবই ইম্পর্টেন্ট জায়গার মধ্যে ঢুকছি, সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর দপ্তর সম্পর্কে। খুব খুব ভাইটাল ইম্পর্টেন্ট জায়গা, যেটা হচ্ছে পিএমও, প্রাইম মিনিস্টার অফিস। পিএমও বা প্রধানমন্ত্রীর দপ্তর সম্পর্কে আমাদের
ইনফরমেশন জানতে হবে। স্বাধীনতার পরে ভারতে 1977 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী যে দপ্তর ছিল সেটা প্রধানমন্ত্রী সচিবালয় রূপে পরিচিত ছিল। 1977 পরে এটা প্রধানমন্ত্রী দপ্তর রূপে পরিচিত হয়। 1977 কে এসেছিল আমাদের পিএম হিসেবে? দেখি, বাহ, ভেরি গুড, মোরারজি দেশাই। মোরারজি দেশাই, ভেরি গুড। তো 1977 সাল পর্যন্ত এটা প্রধানমন্ত্রীর সচিবালয় রূপে পরিচিত ছিল। 1977 পর থেকে মোরারজি দেশাইয়ের সময় এটা প্রধানমন্ত্রীর পিএমও দপ্তর রূপে পরিণত। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী আমরা জানি জওহরলাল নেহেরু মাত্র একজন সচিবকে নিয়ে এটা গঠিত হয়েছিল। এরপর এম ও মাথাই নামে এক আমলাকে এই দপ্তরের সহকারী রূপে নিযুক্ত করা হয়েছিল। একটা জিনিস এখানে এখানে একটু মনে রাখতে হবে যে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর সময় সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছিল? এটা হচ্ছে এম এ মাথাই। একটু মনে রাখবে জাস্ট, সচিবের সহকারী বা সচিব রূপে তখন সেভাবে সচিব ছিল না তো, কিন্তু জওহরলাল নেহেরুর সাথে সম্পর্কিত সচিবালয়ের ব্যক্তি আমাদের মাঝে মাঝে কোশ্চেন দিয়ে থাকে, সেটা এম এ মাথাই। এটা কিন্তু মাঝে মাঝে আমাদের কোশ্চেন এসে থাকে। 1966 সালে ইন্দিরা গান্ধী যখন ক্ষমতায় এলেন, তিনি কি করলেন? এল কে ঝাঁয়ের পরিবর্তে এল কে ঝাঁকে তার পোস্ট থেকে সরিয়ে পিএম হাকসারকে সচিবালয় পদে নিযুক্ত করলেন। জাস্ট নামগুলো মনে রাখবে, পিএম কে ছিল, তার সাথে কে ছিল, জাস্ট এমসিকিউ যাতে করতে পারি সেই কথাটাই আমাদের জানলে হবে। এবং 1966 পরে যখন আমাদের প্ল্যানিং হচ্ছিল তখন গরিবি হাটাও স্লোগানটা এসেছিল, এবং সেই যখন স্লোগানটা প্রথম ইনিশিয়েট করা বা সাজেস্ট করেছিলেন এই হাস্কার। এবং 1977 পিএম ধরকে হালকারের জায়গায় বসানো হয়েছিল। এটা হাকসার হবে। নেক্সট দেখো, 1977 বড় পরিবর্তন এলো। 1977 সালে কি হলো? মোরারজি দেশাই অর্থাৎ প্রথম নন কংগ্রেশনাল গভর্নমেন্ট তৈরি হলো সেন্ট্রালে। কংগ্রেস ছাড়া গভর্নমেন্ট তৈরি হলো সেন্ট্রালে। এবং সেখানে এসে কি মোরারজি দেশাইয়ের নেতৃত্বে তৈরি হলো কি? মোরারজি দেশাইয়ের নেতৃত্বে জনতা পার্টি, তখন কিন্তু বিজেপি হয়নি, জনতা সরকার ক্ষমতায় আসে। এবং মোরারজি দেশাই তিনি কি করলেন? প্রধানমন্ত্রীর সচিবালয়ের নাম পরিবর্তন করলে প্রধানমন্ত্রী দপ্তর নামকরণ করলেন, এবং তিনি সেই পদে ভিভি শঙ্কর নামে একজন আমলাকে নিযুক্ত করলেন। খুব ইম্পর্টেন্ট স্টেপ ছিল কিন্তু রিফর্ম। এটা কিন্তু মাঝে মাঝে এসে থাকে যে প্রধানমন্ত্রীর দপ্তর নামকরণ করা হয়েছিল বা প্রধানমন্ত্রীর দপ্তর গঠন করেছিল কে? মোরারজি দেশাই 1977 সালে। এরপর সেকেন্ড টাইম ইন্দিরা গান্ধী গভর্নমেন্ট আবার এলো 1988-এ। তিনি কি করলেন? আবার শঙ্করকে সরিয়ে পিসি আলেকজান্ডারকে এই দপ্তরের প্রধান বা সচিব হিসেবে নিযুক্ত করলেন। এরপর যখন ইন্দিরা গান্ধীর ডেথের পরে রাজীব গান্ধী 1984 রাজীব গান্ধী যখন তিনি এলেন, তিনি কি করলেন? সরলা গ্রেগওয়ালকে এই দপ্তরের মুখ্য পরামর্শদাতা বা মুখ্য সচিব হিসেবে নিযুক্ত করলেন। দেখো, প্রত্যেকের সাথে সাথেই একজন করে কিন্তু নাম আছে। যতটা মনে রাখা সম্ভব ততটা মনে রাখতে আমাদের একটু হবে। এবার দেখো নেক্সট, অটল বিহারী বাজপেয়ী। আমরা জানি ওয়ান অফ দ্য ফাইনেস্ট পিএম অফ ইন্ডিয়া অটল বিহারী বাজপেয়ী। তার সময় ব্রজেশ মিত্র ছিলেন এই দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি। এগুলো কিন্তু কার সাথে কে সম্পর্কিত মাঝে মাঝে আমাদের এমসিকিউতে কিন্তু দিয়ে যায়। এরপর মনমোহন সিং যখন ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন, তার সময় শ্যাম শরণ এই পদটার সচিব হিসাবে
শ্যাম সরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং বর্তমানে নরেন্দ্র মোদীর সময়ে নৃপেন্দ্র মিশ্র সচিবালয়ে বিশেষ প্রভাব আমরা লক্ষ্য করতে পারি। জাস্ট নামগুলো হাইলাইট করে দিই। ওকে, এবার দেখো খুব ইম্পর্টেন্ট জায়গার মধ্যে আমরা আসছি, সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রীরা এসেছে ভারতে তাদের সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জানতে হবে। এটা কিন্তু সবচেয়ে ভাইটাল জায়গা, যে ইম্পর্টেন্ট তথ্যগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে প্রথম পিএম আমরা সবাই জানি, আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু 15ই আগস্ট 1947 সাল থেকে 27/5/1964 দীর্ঘ 17 বছর ধরে তিনি ভারতের প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করেছেন। যাই হোক, বলতে হবে তো সবচেয়ে বেশি দিন ব্যাপী, সবচেয়ে লং টার্ম বা বেশি দিন ব্যাপী ভারতের প্রধানমন্ত্রী পদ গ্রহণ করেছিলেন কে? জওহরলাল নেহেরু। সবচেয়ে লং টাইম ভারতের প্রধানমন্ত্রী পদে ছিলেন কে? জওহরলাল নেহেরু। এরপর জওহরলাল নেহেরুর ডেথ বা মৃত্যুর সাথে সাথে কি হলো? গুলজারিলাল নন্দকে অস্থায়ী প্রাইম মিনিস্টার হিসেবে নিযুক্ত করা হয়। প্রথম কার্যকারী প্রধানমন্ত্রী বা অস্থায়ী প্রধানমন্ত্রী হিসেবে গুলজারিলাল নন্দকে নিযুক্ত করা হয় 27/5 থেকে 1964 থেকে 9/6/1964 অব্দি তাকে টেম্পোরারি অস্থায়ীভাবে ভারতের প্রধানমন্ত্রী নিযুক্ত করা হয়। এরপর 9/6/1964 সালে লাল বাহাদুর শাস্ত্রীকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করে দেওয়া হয়। এরপর লাল বাহাদুর শাস্ত্রী যখন ছিলেন, তিনি তখন কর্মরত অবস্থায় রাশিয়ার তাশখন্দে গিয়েছিলেন চুক্তি করতে। সেখানে রহস্যজনকভাবে তার মৃত্যু হয় এবং সেই তাশখন্দে তার 11/1/1966 মৃত্যু হওয়ার পরে আবার পুনরায় গুলজারিলাল নন্দকে অস্থায়ী প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়। 24/1 কিছুদিনের জন্য 13 দিনের জন্য করা হয়েছিল, দেখো আবার 13 দিন। এবার প্রত্যেক অস্থায়ী প্রাইম মিনিস্টার যেগুলো হয়েছে দেখো প্রত্যেকেই প্রায় 13 দিনের জন্যই তাদেরকে করা হয়। এরপর লাল বাহাদুর শাস্ত্রীর পরে গুলজারিলাল নন্দের টার্ম যখন 13 দিন পরে, ইন্দিরা গান্ধীকে রাজ্যসভার মেম্বার থেকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হলো 24/1/1966 সেখান থেকে তিনি 24/3/1977 অব্দি নিজের টার্ম করলেন। ওকে, এখানে দেখো 11 বছরের টার্ম কিন্তু তিনি করলেন। 11 বছরের টার্ম কেন? 10 বছরের হওয়ার কথা ছিল, দুটো টার্ম পরপর তিনি পেয়েছিলেন, কিন্তু 1976-এ তার টার্ম শেষ হওয়ার কথা থাকলেও ন্যাশনাল ইমার্জেন্সি করার কারণে তার টার্মটা 1 বছর বৃদ্ধি পেয়েছিল। ওকে, এই কারণে কিন্তু 11 বছরের টার্ম প্রথমবারে ইন্দিরা গান্ধীর ছিল। তার সম্পর্কে তথ্য, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন তিনি। প্রথম রাজ্যসভার সদস্য হিসেবে তিনি ভারতের ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন। তিনি দ্বিতীয় 14 বছর ভারতের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত ছিলেন, দ্বিতীয় সবচেয়ে বেশি। তার বাবা 17 বছর, হচ্ছে 14 বছর ভারতের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত ছিলেন। 1977-এ যখন গভর্নমেন্ট পড়ে গেল, তখন মোরারজি দেশাই সেই জায়গায় মোরারজি দেশাই ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন এবং তিনি ছিলেন ভারতের প্রবীণতম প্রধানমন্ত্রী, সবচেয়ে বয়স্ক তিনি কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন। 81 বছর বয়সে তিনি কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন। এবং মনে রাখবে, এই মোরারজি দেশাই কিন্তু আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, অর্থাৎ ভারতের যে জাতীয় কংগ্রেস, স্বাধীনতার আগে যে জাতীয় কংগ্রেস ছিল, তিনি কিন্তু তারও মেম্বার ছিলেন। এটা কিন্তু মনে রাখবে, মোরারজি দেশাই কিন্তু জনতা পার্টি হলেও প্রথমে তিনি কিন্তু আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসেরই তিনি কিন্তু মেম্বার ছিলেন। ওকে, এটা কিন্তু মনে রাখবে। তিনি ছিলেন প্রথম অকংগ্রেসীয় প্রধানমন্ত্রী, কারণ জনতা পার্টি থেকে তিনি এসেছিলেন। এবং তার গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, তিনি ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান অর্থাৎ তিনি ভারতরত্ন পেয়েছিলেন এবং পাকিস্তানের সর্বোচ্চ অসামরিক সম্মান যেটা হচ্ছে নিশান-ই-ইমতিয়াজ, এই দুটো সম্মানই কিন্তু তিনি পেয়েছিলেন। একমাত্র ব্যক্তি যিনি তার জীবনে ভারতের অসামরিক সম্মান এবং পাকিস্তানের সর্বোচ্চ অসামরিক সম্মানও পেয়েছিলেন। খুব ইম্পর্টেন্ট। 79-এ কেন দিয়েছিল? বলো কেন দিয়েছিল এই সম্মানটা তাকে? কেন দিয়েছিল কি করে বলবো আর, ব্যাপারটা হচ্ছে পাকিস্তান কেন দিয়েছিল?
পাকিস্তানের হচ্ছে মানে কি বলবো, মানে সেখানের মানে কি বলবো পলিটিক্যাল অনেক ব্যাপার থাকে, ঠিক আছে? মানে যাই হোক, সবকিছু ডাইরেক্টলি বলা উচিত নয়, ঠিক আছে? কেন দিয়েছিল, কোনো জায়গায় সর্বোচ্চ অসামরিক সম্মান কেন দিতে পারে, এগুলো ভেতরের ব্যাপার, সবকিছু বলা যায় না, ঠিক আছে? পার্টিশনের সময় অবদান ছিল, ঠিক আছে, এই কথাটা শুধু মনে রাখো, এর বাইরে বেশি জানতে হবে না। আচ্ছা, নেক্সট দেখো, মোরারজি দেশাইয়ের পরে চৌধুরী চরণ সিং প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলে। চৌধুরী চরণ সিংকে চৌধুরী চরণ সিংকে প্রধানমন্ত্রী হিসাবে, চৌধুরী চরণ সিং ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন। কিন্তু তার সময় একটা গুরুত্বপূর্ণ ব্যাপার কি ছিল, তিনি কিন্তু একমাত্র প্রধানমন্ত্রী ছিলেন। দেখো, 28/7/1979 থেকে 14/1/1980 তিনি কিন্তু একদিনের জন্য সংসদে উপস্থিত থাকতে পারেননি। খুব ইম্পর্টেন্ট আছে, কোন ভারতের কোন প্রধানমন্ত্রী একদিনের জন্যও সংসদে উপস্থিত থাকতে পারেননি, এটা হচ্ছে চৌধুরী চরণ সিং। এবার রাজীব গান্ধী, আমাদের ইন্দিরা গান্ধীর আমাদের রাজীব গান্ধী, যে ইন্দিরা গান্ধীর দেখো সেকেন্ড টার্মে তিনি এলেন 1980, মোরারজি দেশাইয়ের পরে চৌধুরী চরণ সিং কিছুদিন করেছিলেন 14/1 অব্দি। 1980-তে দেখো ইন্দিরা গান্ধী আবার ক্ষমতায় এলেন, দ্বিতীয়বার ক্ষমতায় এলেন। তারপর 1984 31 অক্টোবর 1984-তে তার মানে তার যে বডিগার্ডের হাতে তার মৃত্যুর পরে রাজীব গান্ধীকে ভারতের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয় 31/10/1984-তে। সেখান থেকে টোটাল 5 বছরের টার্ম তিনি যেমন ভাবে হয় তিনি উপভোগ করলেন। এরপর ভিপি সিং, বিশ্বনাথ প্রতাপ সিং ভিপি সিং ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন 2/12/1989-তে, এবং তিনি 1990 অব্দি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত ছিলেন। প্রধানমন্ত্রীর পূর্বে তিনি কেন্দ্রীয় দপ্তরের অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত সচিব ছিলেন, এবং একমাত্র প্রধানমন্ত্রী যাকে লোকসভায় অনাস্থা প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পদত্যাগ করতে হয়েছিল। তাকে কিন্তু লোকসভায় তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়, একমাত্র প্রধানমন্ত্রী ভিপি সিং, একমাত্র প্রধানমন্ত্রী যাকে লোকসভার যারা মেম্বাররা তারা তাকে দল থেকে মানে প্রধানমন্ত্রী পদ থেকে সরিয়ে দিয়েছিল। ফলে গভর্নমেন্ট এখানে ফল করার পর চন্দ্রশেখরকে সেখানে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়। চন্দ্রশেখরের টার্মটা সেভাবে কিছু ইম্পর্টেন্ট নয়, কিন্তু সব থেকে চন্দ্রশেখরের সময় ইম্পর্টেন্ট কি, এর সময় রাজীব গান্ধীর ডেথ হয়েছিল। রাজীব গান্ধীর যখন ডেথ হয় তখন ভারতের প্রধানমন্ত্রী ছিল চন্দ্রশেখর। সেটা আমি আরেকবার দেখাবো তোমাদের, তার সময় গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সম্পর্কে তখন চন্দ্রশেখরের মধ্যে দেখাবো যে রাজীব গান্ধীর সময় তিনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, রাজীব গান্ধীর ডেথের সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। তারপর পিভি নরসিম্হা রাও, আমরা জানি 1991 থেকে 1996 অব্দি তিনি ছিলেন। তিনি প্রথম দক্ষিণ ভারত, সাউথ ইন্ডিয়া বা দক্ষিণ ভারতে নির্বাচিত প্রতিনিধি রূপে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন, এবং তার সময় কোনো পার্টি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেনি, এবং সেই ক্ষেত্রে তাকে আমাদের ভেঙ্কটরমন ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন। ভেঙ্কটরমন তার রাষ্ট্রপতি। অবদান সম্পর্কে একটু বলুন না, বলো নরসিংহ বলো। রায়ের নরসিংহ রায়ের অবদান সম্পর্কে একটু বলুন না। এখানে এরকম মানে অ্যাকচুয়ালি ইকোনমিক্স আমাদের রয়েছে, যারা জেনারেল কম মাইন্ডে পড়ছো জানো। তো ভারতের নিউ ইকোনমিক পলিসি, এই যে এখানে বলা আছে একটা কথাই বলা আছে, 1991 সালে ভারতের অর্থনৈতিক ক্ষেত্রে উদারীকরণ নীতি বা নিউ ইকোনমিক পলিসি ইন্ডিয়া গ্রহণ করেছিল। একটা কারণ ছিল, ভারতে সেই সময় 1991 সালে ভারত এত বেশি ঋণে জর্জরিত হয়ে গেছিল, মানে আমাদের যে ফরেন মানে যে বিদেশি মুদ্রা তহবিল প্রচুর পরিমাণে কমে গিয়েছিল, ঠিক আছে? ফলে বেশি পরিমাণের ইনভেস্টমেন্ট আমাদের প্রয়োজন ছিল, এবং সেই ইনভেস্টমেন্ট করার জন্য আমাদের অর্থনীতিতে রিল্যাক্সেশন প্রয়োজন ছিল, যে ছাড় দেওয়ার প্রয়োজন ছিল। সেটাকে উদারীকরণ নীতি বলা হয়। ইকোনমিক্স যাদের ক্লাসে জেনারেল কম মাইন্ডে যাদের ক্লাস রয়েছে তারা জানে যে উদারীকরণ নীতি মানে যেখানে এলপিজি গ্রহণ করা হয়েছিল, লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন, এবং আরেকটা কি, গ্লোবালাইজেশন। গ্লোবালাইজেশন। ভেরি গুড, সেইটাকে উদারীকরণ নীতি বলা হয়। Okay? এবং সেই সময় যদি
পিভি নরসিম্হা রায় এবং তখন অর্থমন্ত্রী ছিল আমাদের মনমোহন সিং। তারা যদি না থাকতো ভারতকে আজকে বাটি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হতো। ঠিক আছে, এরপর অটল বিহারী বাজপেয়ী 1996-তে প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন, কিন্তু তার পর্যায়কাল ছিল 13 দিনের জন্য। কিন্তু তিনি কিন্তু অস্থায়ী ছিলেন না, টার্মের মধ্যেই ছিলেন, কিন্তু তার গভর্নমেন্ট ফল করার কারণে 13 দিনের জন্য তিনি রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন এবং তিনি কিন্তু ইলেক্টেড হিসেবেই হয়েছিলেন। বলবে স্যার 13 দিন যদি বলে, সর্বপ্রথম যদি কম দিনের জন্য যদি বলে তাহলে তো আমি গুলজারিলাল নন্দকেও বলতে পারি, এখানেও দেখো 13 দিন, এখানেও দেখো 13 দিন। ঠিক আছে, কিন্তু ব্যাপারটা কি, এ কিন্তু ইলেক্টেড ছিল, এরা কিন্তু অস্থায়ীভাবে তাদেরকে করা হয়েছিল। এই জন্য যদি বলে সর্বাপেক্ষা কম দিনের জন্য একটা টার্মে, সর্বাপেক্ষা একটা নির্দিষ্ট সময়ে, যদি বলে নির্দিষ্ট সময়ে সর্বাপেক্ষা কম দিনের জন্য প্রধানমন্ত্রী কে ছিলেন, অপশনের মধ্যে আমাদের কিন্তু অটল বিহারী বাজপেয়ীকে বলতে হবে। যদিও পরের টার্ম তিনি ফুল টার্ম উপভোগ করলেও প্রথম টার্মে নির্দিষ্ট সময়ে, একটি নির্দিষ্ট সময়ে সবচেয়ে কম দিন ব্যাপী প্রধানমন্ত্রীর পদ অটল বিহারী বাজপেয়ীকে বলতে হবে। এমসিকিউ করার সময় আমরা এটা কিন্তু ডিসকাস করবো আবার। এবার দেবগৌড়া ভারতের প্রধানমন্ত্রী হলেন 1/6/1996 থেকে 1997। ইন্দ্র কুমার গুজরাল তিনি হলেন 97 থেকে 98। দেখো পরপর 1 বছর 2 বছর গভর্নমেন্ট তৈরি হচ্ছে ফল করছে, তৈরি হচ্ছে ফল করছে। 98-এর পরে ইন্দ্রলাল গুলজারের পরে অটল বিহারী বাজপেয়ী ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন এবং তার সময় খুবই গুরুত্বপূর্ণ অনেক কাজ রয়েছে, আমরা ডিসকাস করব কিছু কিছু। অটল বিহারী বাজপেয়ীর সময় তিনি আবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন। 2004-এ ডক্টর মনমোহন সিং ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন। তিনি প্রথম শিখ সম্প্রদায়ের মধ্য থেকে ভারতের প্রধানমন্ত্রী হন। শিখ সম্প্রদায় থেকে ভারতের রাষ্ট্রপতি কে ছিলেন মনে আছে? জেল সিং। বাহ, ভেরি গুড, জ্ঞানী জেল সিং। আর শিখ সম্প্রদায় থেকে প্রধানমন্ত্রী বললে মনমোহন সিং। দুটো যেন গুলিয়ে না যায়, প্রধানমন্ত্রী জানতে চাইছে না, রাষ্ট্রপতি জানতে চাইছে, প্রচুর গুলিয়ে যায়। এবং তিনি রাজ্যসভার সদস্য রূপে প্রধানমন্ত্রীর পদ পান এবং এই পদে নিযুক্ত হওয়ার পূর্বে তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পদে নিযুক্ত ছিলেন। যখন পিভি নরসিম্হা রাও ভারতের প্রধানমন্ত্রী ছিলেন তখন কিন্তু মনমোহন সিং ভারতের অর্থমন্ত্রী ছিলেন। আমরা ডিসকাস বলেছি, এটা আমরা ইকোনমিক্সে আমরা এটা একটু ভালোভাবে এটা পড়েছি। এবার বর্তমানে আছে আমাদের নরেন্দ্র মোদী। ঠিক আছে, ভালো কথা, নরেন্দ্র মোদী এখন আছে 26/5/2014 থেকে নিযুক্ত আছেন, এখনো পর্যন্ত চলছেন। কতদিন চলবে সেটা তো বোঝা মুশকিল, পরপর চলবে না যাবে সেটা দেখার বিষয়। এবং সর্বপ্রথম অনগ্রসর সম্প্রদায়ভুক্ত থেকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে পদ অলঙ্কৃত করেন নরেন্দ্র মোদী। যেটা আমরা সব থেকে বড় ভুল করি, যে কোন রাষ্ট্রপতি কোন কোন কতজন ব্যক্তি বা কতজন প্রধানমন্ত্রী কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করেছিল, এটা কিন্তু আমরা প্রচুর ভুল করে থাকি। কি ভুল করি আমরা? ডেথ বললেই, প্রাইম মিনিস্টার ডেথ বললে প্রথমেই আমাদের মাথায় চলে আসে রাজীব গান্ধীর কথা। কিন্তু রাজীব গান্ধীর যখন ডেথ হয়েছিল, রাজীব গান্ধী তখন ভারতের প্রধানমন্ত্রী কিন্তু ছিলেন না। কিন্তু জওহরলাল নেহেরু, লাল বাহাদুর শাস্ত্রী এবং ইন্দিরা গান্ধী, এই তিনজন প্রধানমন্ত্রী তাদের কার্যকালের মধ্যে মারা যান, অর্থাৎ তারা যখন টার্ম বা প্রধানমন্ত্রী ছিলেন সেই সময়ই তাদের মারা গিয়েছিল। যে কিন্তু পরীক্ষা আসে, নিচের কোন প্রধানমন্ত্রী কর্মরত অবস্থায় মৃত্যু ঘটেনি? অপশনে এই তিনজন থাকবে, তার সঙ্গে আমাদের রাজীব গান্ধীও অপশন দেওয়া থাকবে। মনে রাখবে, খেয়াল করে, তিনজন মারা গেছিল, জওহরলাল নেহেরু, লাল বাহাদুর শাস্ত্রী এবং ইন্দিরা গান্ধী। ওকে, সবার এতটা টপিক ক্লিয়ার? স্যার বলছি ওই বলো বলো ভিপি ঈশা। সিং যে হুম। ভিপি সিং যে অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল, এখানে একটু বলেন যে মানে কি অনাস্থা প্রস্তাব, আচ্ছা, কিভাবে ইমপিচ করা হয়েছিল? কিভাবে ইমপিচ করা হয়েছিল আমি পরের দিন ফ্যাক্টর গুলো আলোচনা করব, সেখানে আমি বলবো যে কোন ব্যাপারে কি কারণের জন্য তাকে অনাস্থা প্রস্তাব তার বিরুদ্ধে আনা হয়েছিল। ঠিক আছে, আমি পরের দিন এর মধ্যে ইনসিডেন্ট গুলো ডিসকাস করবো। তার পরের দিনই আছে, দেখো কোথায় গেল, এই যে এই সময় ঘটিত উল্লেখযোগ্য ঘটনা, প্রধানমন্ত্রীর সময় উল্লেখযোগ্য ঘটনা, ওখানে আমি আবার প্রধানমন্ত্রী ওয়াইজ পরপর বলবো এবং সেই সময় কি কি ইনসিডেন্ট গুলো হয়েছিল সেগুলো আমি ডিসকাস করবো।
ঠিক আছে? পরের দিন আমি এগুলো টোটালটা ডিসকাস করবো যে কার সময় কি ঘটনা ঘটেছিল, কেন ইমপিচ করা হয়েছিল, আমি ডিটেলসে বলবো। ওকে, ঠিক আছে? ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী ক্লাসের এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল MICS এডুকেশন সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।